ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়ব। এটা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5, গ্রেভিটি অ্যান্ড গ্রেভিটেশন, মহাকর্ষ অ্যান্ড অভিকর্ষ চ্যাপ্টারের ইম্পর্টেন্ট একটা টপিক, যেটার নাম হচ্ছে কেপলারস ল, দ্যাট মিন্স কেপলারের সূত্র। সো কেপলারের 3টি সূত্র রয়েছে এবং এই 3টি সূত্র অনেক বেশি ইম্পর্ট্যান্ট, স্পেশালি সেকেন্ড অ্যান্ড থার্ড ল থেকে তো আমাদের বরাবরই ম্যাথ চলে আসে, বোর্ড এক্সামেও আসে, এমসিকিউ আসে। সো আমরা পার্ট বাই পার্ট এগুলো সলভ করব। সো কেপলার ইনি হচ্ছেন একজন সায়েন্টিস্টের নাম এবং উনি যে সূত্রগুলো দিয়েছে ওই সূত্রগুলোকে বলা হয় কেপলারের সূত্র। সো আমরা শুরু করি। সো কেপলার উনি মূলত সূত্রগুলো দিয়েছে গ্রহ রিলেটেড, যে প্ল্যানেটগুলো আছে। আমরা জানি যে আমাদের যে এই সৌরজগতে সূর্য আছে, সূর্যের চারপাশে অনেকগুলো গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, এগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি ঘুরতেছে। সো সেই গ্রহ রিলেটেড সূত্রগুলো মূলত কেপলার দিয়েছে এবং কেপলারের 3টা সূত্র রয়েছে। এবং কেপলারের সূত্র থেকে আমরা নিউটনের সূত্র প্রমাণ করতে পারি, আবার নিউটনের সূত্র হতে আমরা কেপলারের সূত্র প্রমাণ করতে পারি। সো এগুলো প্রমাণের কি দরকার ছিল? কারণ হচ্ছে যখন কেপলারের সূত্রটা আবিষ্কার হয় তখন তাদের সূত্রকে আরও বেশি পিউরিফাই করার জন্য নিউটনের সূত্রের হেল্প নেওয়া হয়েছে। আমরা কিন্তু এইটা কনফার্ম যে নিউটনের সূত্র হচ্ছে রাইট। সো নিউটনের সূত্র যেহেতু রাইট, আর নিউটনের সূত্র থেকে আমি যদি ডেরিভেশন করে ডিরাইভ করে কেপলারের সূত্র আনতে পারি, সো কেপলারের সূত্রটাও রাইট। সো এগুলো আমরা পার্ট বাই পার্ট দেখব। সো কেপলারের সূত্র, লেটসে এটা হলো একটা সান বা সূর্য, এইটা চারপাশে যে একটা প্ল্যানেট এইভাবে ঘুরতেছে। সো সান, এটা চারপাশে যেরকম একটা প্ল্যানেট ঘুরতেছে, এরকম একটা প্ল্যানেট। সো এই সূর্যের চারপাশে যখন কোনো একটা প্ল্যানেট বা গ্রহ এই বৃত্তাকার পথে ঘুরে, সো এদের মধ্যে ঠিক কী কী হয় এইগুলা হচ্ছে আমরা দেখব। ওকে, সো এইগুলো হচ্ছে জাস্ট সামারি। এগুলো আমরা চ্যাপ্টার যখন এই টপিকটা যখন শেষ হয়ে যাবে তখন এগুলো হচ্ছে আবার আমরা রিভাইজ দিতে পারবো। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। সো কেপলারের যে প্রথম সূত্রটা আছে এটাকে বলা হয় উপবৃত্তের সূত্র। উপবৃত্ত কেমন? এইটা হচ্ছে এক প্রকার উপবৃত্ত, মানে ডিম্বাকার আর কি, ডিম্বাকৃতির। হ্যাঁ, নর্মালি বৃত্ত হলে কি হয়? বৃত্ত হলে যে এই পাশের রেডিয়াস বা ডায়ামিটার ব্যাস এবং এই পাশের ব্যাসটা সমান হয়, কিন্তু এটা কিন্তু কমলা লেবুর মতো চ্যাপ্টা, তাই না? সো পৃথিবী বা এইগুলো হচ্ছে কমলা লেবুর মতো চ্যাপ্টা। তার মানে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের টোটাল 3টা সূত্র রয়েছে। একটা উপবৃত্ত সূত্র, ক্ষেত্রফলের সূত্র অ্যান্ড সমরের সূত্র। সো প্রথম সূত্রকে বলা হয় উপবৃত্তের সূত্র। এটা কি বলছে? প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। লেটসে এটা হলো একটা সূর্য এবং এই সূর্যকে সেন্টারে রেখে, মানে সূর্যকে কেন্দ্রে রেখে, এই যে এটা লেটসে পৃথিবী বা যে কোনো একটা গ্রহ হতে পারে, বুধ হতে পারে, শুক্র হতে পারে, ইউরেনাস হতে পারে। সো এই গ্রহটা কীভাবে ঘুরতেছে? এই যে এরকম সার্কুলার পথে ঘুরতেছে, দ্যাট মিনস এরকম ইপি সেন্টার মানে হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরতেছে, তাই না? ইপি সাইকেল। ওকে, সাইকেল মানে বৃত্ত আর ইপি সাইকেল মানে হচ্ছে উপবৃত্ত। তার মানে গ্রহটা হচ্ছে এইভাবে উপবৃত্তাকার পথে ঘুরতেছে আর সূর্যটা একদম সেন্টারে আছে, কেন্দ্রে আছে। সো এটা হলো প্রথম সূত্র। সো প্রথম সূত্র, এর কোনো ম্যাথমেটিক্যাল আমরা গাণিতিক প্রকাশে দেখাতে যাচ্ছি না, কারণ এইটা তোমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপার কনিক্সে পড়বা, ঠিক আছে? সো প্রথম সূত্র হচ্ছে এটাই, যে সূর্যকে কেন্দ্রে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার পথে ঘুরবে। এরপর হলো দ্বিতীয় সূত্র, যেটা হলো ক্ষেত্রফলের সূত্র। সো এগুলো আমরা পরে দেখবো আরও। এখানে মনে হচ্ছে যে 1 2 3 4 মানে 4টা গ্রহ আছে, অ্যাকচুয়ালি গ্রহ কিন্তু একটাই, জাস্ট এই 4টা পজিশনে ওই 4টা গ্রহের অবস্থানকে ইন্ডিকেট করা হয়েছে। ওকে, সো গ্রহটা যখন এইখান থেকে এখানে যাবে তখন এই সূর্যের পার্সপেক্টিভে কি সে একটু পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে। আবার গ্রহটা যদি এইখান থেকে এইখানে আসে, সূর্যকে আমরা যদি সেন্টার চিন্তা করি তাহলে এখানে A1 পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করে। সো দ্বিতীয় সূত্রকে বলা হয় ক্ষেত্রফলের সূত্র। এগুলো আমরা বিস্তারিত দেখব, জাস্ট তোমাকে এক নজর দেখাচ্ছি যে আমরা আমাদের এই কন্টেন্টের মধ্যে আমরা সামনে কী কী পড়তে যাচ্ছি ক্লাসে। সো তৃতীয় যে সূত্র আছে এটাকে বলা হয় সময়ের সূত্র। এখানে হলো টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব। ওকে, সো আমরা এখন একদম বেসিক থেকে ধরে ধরে শুরু করি। এতক্ষণ জাস্ট আমরা এই চ্যাপ্টারের মানে এই টপিকের ওভারভিউটা দেখলাম। সো কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন, মানে কেপলারের সূত্র। দ্যাট মিনস যে এইটা যদি একটা সূর্য হয়, হ্যাঁ, এই সূর্যকে অতিক্রম করে লেটসে বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, হ্যাঁ, বৃহস্পতি, এগুলা কীভাবে ঘুরতেছে অ্যাকচুয়ালি। সো এগুলো কিন্তু এক একটা গ্রহ, তাই না? সৌরজগতের 7টি নাকি 8টি গ্রহ আছে এবং প্রত্যেকটা গ্রহ হয়তো এই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। সো এগুলো আমরা এখন দেখবো যে কীভাবে কী হয়। সো ইনি হচ্ছে জোহানসেন কেপলার, আর ওনার নামে যেহেতু কেপলার আছে এই জন্য এই জোহানসেন কেপলার যেহেতু এই সূর্যের চারপাশে, এই যে সূর্য, এটা সূর্যের চারপাশে গ্রহগুলো কীভাবে ঘুরে এটা আবিষ্কার করছে, এই জন্য ওনার নাম অনুসারে এগুলোকে বলা হয় কেপলারের সূত্র। সো উনি 1571 তার হলো বার্থ ডেট, মানে তিনি জন্মগ্রহণ করেন, অ্যান্ড 1630 তিনি মারা যান। ওকে,
অ্যান্ড জানার জন্য আর কি তার টিচার ছিল ইনি, মানে ক্যাপলারের টিচার ছিল ইনি, মানে টাইকো ব্রাহে। ওকে, সো ইনি হচ্ছে জোহানসন ক্যাপলার। সো ক্যাপলারের রিলেটেড কিছু পরিচয় আছে। 1618 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিজ্ঞানী জোহান ক্যাপলার বিভিন্ন পর্যবেক্ষণ এবং অপর ডেনিশ বিজ্ঞানী টাইকো ব্রাহে এর সংগৃহীত উপাত্তের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হন যে গ্রহগুলো কোনো এক বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে অবিরাম ঘুরছে। সো ক্যাপলার উনি তো এই সূর্যের চারপাশে গ্রহগুলো কীভাবে ঘুরতেছে এটা আবিষ্কার করছেন, এটা তো রাইট, বাট ওনার টিচার ছিল হচ্ছে টাইকো ব্রাহে। ওকে, সো এ সম্পর্কে তিনি 3টি সূত্র প্রদান করেন, তার নাম অনুসারে ক্যাপলারের গ্রহ সম্পর্কিত গতিসূত্র হিসেবে পরিচিত। সংক্ষেপে এই সূত্রগুলো ক্যাপলারের সূত্র হিসেবে পরিচিত। সো এগুলো ছিল জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্যাপলার সম্পর্কে। সো ক্যাপলারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র আছে। সো আমরা পার্ট বাই পার্ট পড়া শুরু করি। এখন পড়ব ক্যাপলারের প্রথম সূত্র। সো ক্যাপলারের প্রথম সূত্রের যে থিওরিটা আছে এটা আগে আমরা একটু দেখে নিই। ক্যাপলারের প্রথম সূত্রের থিওরি হচ্ছে গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার হয়। দ্যাট মিনস এই যে গ্রহগুলো যে ঘুরতেছে যে কক্ষপথে এটা উপবৃত্তাকার হয়, আর সূর্য এই উপবৃত্তের কোনো একটা নাভি বিন্দুতে অবস্থান করে। এখন যখন গ্রহগুলো এরকম উপবৃত্তাকার পথে ঘুরে এই সূর্যটা কী থাকে, নাভিতে থাকে। নাভি বলতে বোঝাচ্ছে ফোকাস বা সেন্টার বোঝাচ্ছে। সো নাভি বিষয়টা আরও তোমার ক্লিয়ার হবে কখন জানো, আমি এই যে এখন তোমাকে দেখাচ্ছি, দেখো যে নাভি বিষয়টা কি। লেটসে এইটা হলো একটা উপবৃত্তাকার কক্ষপথ। ওকে, সো এটা হলো একটা উপবৃত্তাকার কক্ষপথ, আর এখানে লেটসে ধরো একটা প্লেন আমরা ধরে নিলাম, এটা পৃথিবী, আমাদের সুন্দর পৃথিবী, সেটা হচ্ছে এই উপবৃত্তাকার পথে ঘুরতেছে। এখন সূর্য এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। সো এইটা একটা আমরা বলতে পারি নাভি, এইটা আরেকটা নাভি। সূর্য এই দুইটা ফোকাসের বা এই দুইটা সেন্টারের বা দুইটা নাভির যে কোনো পজিশনে থাকতে পারে। এখন কথা হলো এখানে সূর্যের পার্সপেক্টিভে গ্রহটা কীভাবে থাকবে তার উপর বেস করে আমরা দুইটা কথা বলতে পারি। একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অনুসুর, আর একটা হচ্ছে অপসুর। সো আমরা কখন অপসুর বলবো আর হচ্ছে কখন অনুসুর বলবো, এইটা হচ্ছে ফ্যাক্ট। যদি তুমি দেখো যে এই সূর্যের কাছাকাছি হচ্ছে গ্রহটা আছে, তখন এই পজিশনের জন্য ওই গ্রহটাকে আমরা বলতে পারি যে সেইটা সূর্যের পার্সপেক্টিভে অনুসর অবস্থানে আছে। এখন যদি এমন হয় যে এই গ্রহটা, সূর্যটা এখানে ফিক্সড আছে, ওকে, বাট গ্রহটা ঘুরতে 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 যে এখানে চলে আসছে। এখন তুমি নিজেই খেয়াল করে দেখো, এই সূর্য থেকে তুমি যদি এই পয়েন্টটা চিন্তা করো, তাহলে এটার জন্য কিন্তু গ্রহের জন্য সর্বনিম্ন পয়েন্ট, মানে ডিস্টেন্সটা হবে মিনিমাম। আর এই সূর্য থেকেই গ্রহটার জন্য সর্বোচ্চ ডিস্টেন্স কোথায় হবে, যখন এই গ্রহটা এখানে থাকবে। সো সোজা হিসাব, সূর্যের পার্সপেক্টিভে যদি গ্রহটা খুব কাছাকাছি থাকে তখন ওইটার নাম হচ্ছে অনুসুর। আর যদি এমন হয় যে সূর্য এখানে ফিক্সড আছে বা গ্রহটা এখান থেকে ঘুরতে ঘুরতে এমন একটা পজিশনে চলে আসছে যেখানে এই সূর্য থেকে গ্রহের ডিস্টেন্সটা অনেক বেশি, তখন ওটাকে বলা হয় অপসুর। সো এইটাই হলো অনুসুর, অপসুর, এবং সূর্য যেখানে থাকে ওটাকে বলা হয় নাভি। এখন আমরা প্রথম সূত্র যেটা দেখলাম, প্রথম সূত্রটা কী ছিল? প্রথম সূত্র ছিল এরকম, গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার। হ্যাঁ, রাইট, সূর্যকে কেন্দ্র করে যখন গ্রহগুলো ঘুরতেছে এটা তো উপবৃত্তাকার পথেই ঘুরতেছে, আর সূর্য থেকে এই উপবৃত্তের কোনো একটি নাভি বিন্দুতে অবস্থান করে। তার মানে সিম্বল হিসাব যে এইখানে সূর্যের যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোতে যে গ্রহগুলো ঘুরতেছে, গ্রহগুলো উপবৃত্তাকার পথে ঘুরতেছে, এবং সেই উপবৃত্তের কেন্দ্রে বা নাভিতে কোনো একটা ফোকাসে বা কোনো একটা পয়েন্টে সূর্যটা থাকতেছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ক্যাপলারের ফার্স্ট ল। সো এটা থেকে আমাদের কোনো গাণিতিক প্রকাশ নেই। সো সেকেন্ড ল, এটা একটা গাণিতিক প্রকাশ আছে, এটা আমরা দেখব। এখন উপবৃত্তাকার কেন হয়, এটা হলো ফ্যাক্ট। খেয়াল করো যে ক্যাপলার, নিকোলাস কুপারনিকাস, তিনি এইটা খেয়াল করে দেখলো যে যখন লেটস এখানে একটা সূর্য ছিল, এইটা ইপি সাইকেল মানে উপবৃত্ত, অর্থাৎ এটা যখন এইভাবে ঘুরবে, এই যে এখানে খেয়াল করে দেখো, এটা হলো সূর্য আর এটা হলো গ্রহ। সো গ্রহটা যে রেখা বরাবর ঘুরতেছে, এই যে এটা কিন্তু ডট ডট লাইন দ্বারা প্রকাশ করা হয়েছে। এই যে পৃথিবী, এটা চিন্তা করে, পৃথিবী প্রথমে হচ্ছে এইখানে ছিল, সো এইখানে ছিল, এটা আস্তে আস্তে সূর্যের চারপাশে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। সো ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে যে এর যে রেডিয়াসটা আছে বা ডায়ামিটার আছে, মানে ব্যাসার্ধ এবং ব্যাস আছে, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? এই যে আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে এইটা আমি কনফার্ম যে এইটা একটা উপবৃত্ত, এটা বৃত্ত না, মানে এটা সাইকেল না, এটা হলো ইপি সাইকেল। কেমনে কনফার্ম? যদি এটা বৃত্তই হতো তাহলে আমরা কি জানি, বৃত্তের সব জায়গায় একদম সেন্টার থেকে রেডিয়াস, ডায়ামিটার, মানে ব্যাসার্ধ সবগুলো সেম থাকতো, তাই না? সো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এখান থেকে এখান থেকে, যদি আবার এমন হতো যে এখানে এসে মিলে গেছে, তখন এটাকে আমরা বলতে পারতাম হচ্ছে বৃত্ত। যেহেতু এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সো এটা হলো উপবৃত্ত। সো এটাই ছিল ক্যাপলারের প্রথম সূত্র। আমরা এখানে অনুসুর দেখলাম, অপসুর দেখলাম যখন দূরে থাকে। সো ক্যাপলারের প্রথম সূত্র যা পড়লাম ওইটার জাস্ট একটা সামারি হিসেবে এখানে আমি লিখে দিচ্ছি, দেখো। সো ক্যাপলারের প্রথম সূত্রটাকে বলা হয় উপবৃত্তের সূত্র,
এখানে একটা সেন্টার থাকে আর দুইটা হলো ফোকাস থাকে। তোমরা যখন হায়ার সেকেন্ড পেপার কনিক চ্যাপ্টার পড়বা ওইখানেও দেখতে পারবা যে ওইখানে উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত নিয়ে আলোচনা করা আছে। সো এটা হলো একটা উপবৃত্ত শেপ। ওকে, সো এখানে একটা ফোকাস থাকে, এখানে একটা ফোকাস থাকে। লেটসে সূর্যটা হচ্ছে এই ফোকাসে রয়েছে এবং গ্রহটা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরতেছে। সো প্রথম সূত্রের সামারি হচ্ছে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। ওকে, ডান। এই সূত্র সূর্যের চারদিকে গ্রহের কক্ষপথের আকৃতি প্রকাশ করে, রাইট। এই যে গ্রহের কক্ষপথের আকৃতি কি উপবৃত্তাকার না, এটাতে প্রকাশ করতেছে। অ্যান্ড 3 নাম্বার, একটি উপবৃত্তে দুইটি ফোকাস থাকে। ওকে, এই যে একটা ফোকাস, এই যে একটা ফোকাস, আর পুরো ডায়াগ্রামটা হচ্ছে উপবৃত্ত। এর যে কোনো একটিকে সূর্যকে রেখে গ্রহগুলা সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। হ্যাঁ, আমি কি বলছি যে সূর্যটা এই ফোকাসেও থাকতে পারে, এই ফোকাসেও থাকতে পারে। সো যেই ফোকাসেই থাকুক, এই দুইটা ফোকাসের বাইরে থাকার কোনো চান্স নেই, পসিবিলিটি নেই। হ্যাঁ, প্রবাবিলিটি হচ্ছে দুইটা ফোকাসে থাকতে হবে। সো এটা হলো ক্যাপলারের প্রথম সূত্র, উপবৃত্তের সূত্র। এখন আমরা পড়তে যাচ্ছি ক্যাপলারের সেকেন্ড ল, খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা আগে ক্যাপলারের সেকেন্ড সূত্র এর থিওরিটা পড়ে নিই। কোনো গ্রহ এবং সূর্যের মাঝখানের সংযোগ রেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আই হোপ তোমাদের কারো মাথায় কিছু ঢুকে নাই বা তোমরা কিছুই বুঝতে পারো নাই, বাট এইটা আমি তোমাকে বোঝাচ্ছি। তুমি যদি এই চিত্রটা ক্লিয়ার হতে পারো তাহলে ওই কথা তোমার মুখস্থ করতে হবে না, তুমি নিজেই বানায় লিখতে পারবে। ওকে, সো এইটা এখন আমরা বুঝবো। সো আমরা দেখলাম যে সূর্যটাকে যে কোনো একটা ফোকাস পয়েন্টে রেখে গ্রহগুলা উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। সো কেপলারের সেকেন্ড সূত্র এটা কি বলে? কেপলারের সেকেন্ড সূত্র বলে সূর্যকে কেন্দ্র করে যখন কোনো একটা প্ল্যানেট, লেটসে আর্থ বা পৃথিবী এরকম উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করবে, তখন এটা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। সো গ্রহটা যখন এইখান থেকে এইখান পর্যন্ত থাকবে তখন যে এরিয়াটা কাভার করবে ওইটাকে আমরা চিন্তা করলাম এরিয়া 2, ক্ষেত্রফল 2। এবং এই সূর্য থেকে যখন গ্রহটা দূরে থাকবে, লেটসে এইখান থেকে এইখানে চলে গেল, এইখান থেকে একদম সূর্য থেকে শুরু করে এইখান পর্যন্ত যে এরিয়াটা কাভার করবে এটাকে আমরা ধরলাম ক্ষেত্রফল 1। এবং দেখলাম সূর্য থেকে গ্রহটা যখন সূর্যের কাছাকাছি থাকবে তখন এটাকে বলা হয় অনুসূর, এবং সূর্য থেকে যখন এই গ্রহটা দূরে থাকবে তখন এটাকে বলা হয় হচ্ছে অপসূর। তো এখানে ঠিক কী কাহিনী ঘটবে সেটা হলো এই প্ল্যানেটটা যখন সূর্যের কাছাকাছি থাকবে এবং এইখানে একটা ক্ষেত্রফল যেটা অতিক্রম করলো, এই ক্ষেত্রফল এবং যখন দূরে থাকবে তখন যে সারফেস মানে যেটা হোয়াইট কালার দেওয়া আছে এইখানে যে ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল 1 এবং ক্ষেত্রফল 2 দুইটা সমান। দ্যাট মিনস এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল সমান। কেন সমান? কারণ হলো সমান সময়টা লাগছে সমান, এখানেও 10 ডেজ লাগছে, এখানেও 10 ডেজ লাগছে। সো ক্ষেত্রফল 1 পাস করতে যেহেতু গ্রহটা 10 ডেজ এবং ক্ষেত্রফল 2 এটা পাস করতে 10 ডেজ লাগছে, অর্থাৎ সময়টা যেহেতু এইখানে সমান তাই ক্ষেত্রফল দুইটাও সমান। কেপলারের সেকেন্ড ল এইটাই বলে, সেইটা হলো সূর্যকে কেন্দ্র করে যখন কোনো একটা গ্রহ উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করবে তখন সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এটাই হলো কেপলারের সেকেন্ড ল। সো এখানে একটা বিষয় আছে, সেটা হলো এই সূর্যকে কেন্দ্র করে যখন গ্রহটা ঘুরে, যখন এই প্ল্যানেট বা গ্রহটা সূর্যের কাছাকাছি চলে আসে তখন অনেক স্পিডলি যায়, এই জন্য দেখা যায় এখানে উপাংশটা বেশি হয়। আবার যখন আস্তে আস্তে সূর্য থেকে গ্রহটা দূরে যেতে থাকে তখন আস্তে আস্তে এটা স্লো হয়ে যায়, অর্থাৎ যেরকম স্লোলি হচ্ছে মুভ করে। যখন সূর্য থেকে দূরে থাকে তখন স্লোলি মুভ করে প্ল্যানেটটা, বাট সূর্য যখন কাছাকাছি চলে আসে তখন যে স্পিডটা বেড়ে যায়। সো অ্যানিমেশনটা খেয়াল করো, এই যে আমার একটু এরোটা খেয়াল করো, এইটা যখন সূর্য থেকে দূরে থাকে তখন স্লোলি মুভ করতেছে, কিন্তু সূর্যের যত কাছে যেতে থাকে তখন এই যে এরকম স্পিড হয়ে যায়। দ্যাট মিনস মেইন কথা হচ্ছে সূর্যের যখন কাছাকাছি যাবে তখন এরকম স্পিডলি চলে আসবে, আর সূর্য থেকে যত দূরে যাবে তত হচ্ছে আস্তে আস্তে যাবে। ঠিক আছে, এইটাই ছিল কেপলারের সেকেন্ড ল। অর্থাৎ এখন যদি আমরা থিওরিটা পড়ি তাহলে বুঝতে পারবো কোনো গ্রহ এবং সূর্যের মাঝখানের সংযোগ রেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। দ্যাট মিনস দুইটাই ছিল 10 ডেজ এবং দুইটার ক্ষেত্রফল A1 এবং A2 দুইটা সমান ছিল। তার মানে আমরা কি বলতে পারি যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটাই হলো সেকেন্ড ল। সো এটা আমরা আরেকটু ভালো বুঝতে পারবো যদি কয়টা চিত্র দেখাই। লেটস এটা হলো সূর্য, এই পৃথিবীটা সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে ঘুরতেছে। এখন গ্রহটা কোথায় আছে? সূর্য থেকে দূরে আছে, দ্যাট মিনস অপসূর পজিশনে আছে। এবং আমরা জানি সূর্য থেকে যখন দূরে থাকে তখন এটা স্লোলি মুভ করে, স্লো মানে আস্তে আস্তে মুভ করে। সো এখানে কত দেওয়া আছে? 29.3 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে এই সূর্যকে কেন্দ্র করে গ্রহটা উপবৃত্তাকার পথে প্রত্যেক সেকেন্ডে 29.3 কিলোমিটার অতিক্রম করতেছে।
বাট এইটা যখন সার্কুলার মোশন হতে হতে আস্তে আস্তে সূর্যের কাছাকাছি চলে যাবে তখন স্পিডলি চলে আসবে। সো যখন কাছাকাছি চলে যায় তখন এইটার ভেলোসিটি যেটা থাকে 30.3 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে 30.3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এখানে যে দুইটা ভেলোসিটি দেওয়া আছে, এই ভেলোসিটি দুইটা রেশিও দেখেও কিন্তু আমি এইটা কনফার্ম, অর্থাৎ এই প্ল্যানেট বা গ্রহটা যখন সূর্য থেকে দূরে থাকবে, তখন এটা স্লো থাকবে, এই জন্য 1 সেকেন্ডে 29 কিলোমিটার চাই। আর যখন কাছে চলে আসবে তখন স্পিড থাকে এবং সেইটা 1 সেকেন্ডে 30.3 কিলোমিটার চাই। এইটা আমরা অনেকটা দেখতে পারি হেলির ধূমকেতুর মতো, কারণ আমরা জানি হেলির ধূমকেতু জাস্ট 76 বছর পর দেখা যায়, 76 ইয়ার্স পর। কেন দেখা যায়? এই ফিগারটা দেখলে এটা বোঝা যাবে। এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, লেফট সাইডে একটা হেলির ধূমকেতু। সো এইটা যখন সূর্য থেকে অনেক দূরে থাকে তখন এটা তো স্লোলি মুভ করে, এরকম অনেক স্লোলি এটা মুভমেন্ট করে। বাট সূর্য যখন কাছাকাছি চলে যেতে থাকে এবং ঠিক যখন অনুষ্ঠে চলে যায় তখন স্পিডলি চলে আসে। সো এইটা যখন এই সূর্য থেকে যখন হেলির ধূমকেতু দূরে থাকবে তখন এরকম স্লো মুভ করতেছে, যখন সূর্যের কাছে চলে যাবে স্পিডলি চলে আসবে। এবং দেখা যায় যখন অপসর পজিশনে থাকে, মানে সূর্য থেকে অনেক দূরে থাকে হেলির ধূমকেতুটা, তখন এইটার ভেলোসিটি থাকে 1 কিলোমিটার পার সেকেন্ড, মানে জাস্ট 1 সেকেন্ডে 1 কিলোমিটার ডিস্টেন্স পাস করে। বাট এটা যখন সূর্যের কাছে চলে আসে, অনুসর পয়েন্টে চলে আসে, তখন এটা 54 কিলোমিটার পার সেকেন্ড। ক্যান ইউ ইমাজিন দ্যাট? অনেক স্পিড, অর্থাৎ 1 সেকেন্ডে 54 কিলোমিটার অতিক্রম করে। এই জন্য দেখা যায় যে ধূমকেতুগুলো খুব বেশিক্ষণ পার্মানেন্ট বা স্থায়ী হয় না, এটা অল্পতেই চলে যায়। কেন? কারণ সূর্য যখন খুব কাছাকাছি চলে আসে তখনই আমরা ধূমকেতু দেখতে পাই। আর এইটা যখন এই সূর্য কাছাকাছি চলে আসে এটা তো স্পিডলি মুভ করে, এই জন্য খুব তাড়াতাড়ি চলে যায়, এই জন্য আর আমরা দেখতে পাই না, সূর্যের আড়ালে পড়ে যায়। সো এইটাই ছিল মূলত কেপলারের সেকেন্ড ল। সো কেপলারের সেকেন্ড ল, এখান থেকে আমরা চাইলে একটা গাণিতিক রিপ্রেজেন্টেশন আনতে পারি, ক্ষেত্রফল 1 এবং ক্ষেত্রফল 2 যেহেতু সমান। সো এ সমানুপাতিক টি, a1/t1 = a2/t2। সো এটা পরে আমি আমার খাতায় দেখাচ্ছি। এখন আমরা পড়ব কেপলারের থার্ড ল। সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। আই হোপ এইটুকু পরে আমরা কিছুই বুঝি নাই। সো এইটা বোঝার জন্য আমাদের একটা ডায়াগ্রাম দেখতে হবে। ওকে, এই ডায়াগ্রামটা যদি দেখি তাহলে পরাক্ষ, অর্ধপরাক্ষ, মেজর এক্সিস, মাইনর এক্সিস সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দেখো এইটা একটা উপবৃত্ত, এইটা হলো একটা সেন্টার, এই পাশে একটা ফোকাস থাকে, এই পাশে আরেকটা ফোকাস থাকে। তো যদি এইটা বৃত্ত হতো বা সার্কেল হতো তাহলে কিন্তু এইটার যে দিক দিয়ে তুমি অঙ্কন করো না কেন, একটা পরিধি থেকে আরেকটা পরিধি যাওয়া পর্যন্ত মাঝখান দিয়ে যদি যাই তাহলে কি হতো?